আমার স্বামী তার নিজের প্লেট থেকে মুরগির রান তুলে আমার প্লেটে দিয়ে বলল, আজকে তুমি রানটা খাও। শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে দেখি শাশুড়ি খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে আমার বুকে। ননদ ললিতা পাশে আরেকটা রান চিবিয়ে চিবিয়ে ভাত খাচ্ছে, যেন দুনিয়ার কোনো কিছুতেই তার আগ্রহ নেই। আমি তাড়াতাড়ি করে আমার স্বামীর পাতে রানটা তুলে দিয়ে বললাম, না না, আমি রানটা খাবো না, এটা তোমার জন্য। স্বামী আবার আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি বলছি আজকে তুমি খাও, সব দিনই তো আমি খাই, আজকে তুমি খাও। শাশুড়ি মা তখন মুখ বেঁকিয়ে বলল, আরে বৌমা যখন বলেছে খাবে না, তাহলে এত জোর করছিস কেন? রানটা তো তোর জন্যই রাখা, সেই ছোটোবেলা থেকেই তুই আর তোর বোনই তো রান খেয়ে আসছিস, আজকে হঠাৎ তোর কি হলো? আমার স্বামী শান্ত গলায় বলল, মা সব সময় তো আমি আর ললিতাই খাই, আজকে না হয় আমার ভাগেরটা জুই খাক। ওর তো খুব একটা বয়স হয় নাই, সারাদিন কষ্ট করে নিজের হাতে রান্না করলো, আজকে না হয় জুই খাক। শ্বশুরমশাই একটু গলা চড়িয়ে বললেন, আহা তোমরা কি শুরু করলে? আগে খেয়ে নাও, খাবার সামনে রেখে এসব কথা বলতে হয় না। সবাই আবার খাওয়া শুরু করলো, কিন্তু শাশুড়ির ওই দৃষ্টির পর আমার গলা দিয়ে খাবার নামছিল না। মনে হচ্ছিল গলার কাছে আটকে যাচ্ছে খাবার। তাও জোর করে মুখে 2-1 লোকমা ভাত তুলে দিয়ে কোনো মতে খাওয়া শেষ করলাম। আমাদের বিয়ে হয়েছে আজ 2 বছর ধরে। আমার স্বামী আমার চেয়ে 9 বছরের বড়। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটেন। আমার যখন 17 বছর বয়স, সদ্য ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলাম, ঠিক তখনই আমার পরিবার থেকে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী আমাকে অনেক বুঝিয়েছিলেন, জুই তুমি পড়াশোনাটা থামিও না, ইন্টার পরীক্ষাটা অন্তত দাও, আমি তোমাকে সব রকম সাহায্য করব। কিন্তু আমি না করে দিয়েছিলাম। আমার কোনো দিনও পড়াশোনা ভালো লাগতো না। বইয়ের পাতা খুললেই আমার মাথা ঝিমঝিম করত। আমার ইচ্ছা ছিল একটাই, একটা সংসার হবে, নিজের হাতে গুছিয়ে রাখবো, সবাইকে ভালোবেসে আপন করে নেব। মন দিয়ে সংসার করতেই আমার সব আনন্দ। কিন্তু শ্বশুর বাড়িতে পা দেওয়ার পর থেকেই বাস্তবতার রূপটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করলো। এই বাড়িতে আমার শাশুড়ি মায়ের বিচার যেন এক অদ্ভুত পাল্লায় মাপা হয়। নিজের মেয়ের বেলায় তিনি 16 আনা উজাড় করে দেন, আর ছেলের বউয়ের বেলায় 4 আনা সহানুভূতি যেন তার কাছ থেকে আশা করাই পাপ। অথচ ওনার নিজের মেয়ে মানে আমার ননদ ললিতা, আর আমার বয়স প্রায় কাছাকাছি। ললিতা এবার অনার্সে ভর্তি হয়েছে, তাই সারাদিন বই খাতা নিয়ে টেবিলে বসে থাকে, আর না হয় মোবাইল টেপে। তার গায়ের জামা কাপড় ধোয়া থেকে শুরু করে মাথার চুল আঁচড়ে দেওয়া পর্যন্ত সকল কাজ শাশুড়ি মা নিজের হাতেই করে দেন। আমার মেয়েটা পড়াশোনা করছে, ওর কষ্ট দেওয়া যাবে না, এই হলো ওনার উক্তি। আর আমার বেলা, আমি তো আর পড়াশোনা করি না, তাই সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সংসারের সকল কাজ আমার ঘাড়ে। রান্নাঘর মোছা, থালা বাসন মাজা, 4-5 পদের খাবার তৈরি করা সব একা হাতে করি, তাতেও শাশুড়ির মন জোরে না। ভুল ধরাই ওনার নিত্যদিনের কাজ। নিজের সমবয়সী একটা মেয়ে রাজকন্যার মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি একই বাড়িতে ঝি চাকরের মতো খেটেও এক ফোঁটা ভালোবাসা বা কদর পাচ্ছি না। দস্তরখানা গুটিয়ে রাতের বেলায় থালা বাসন ধুয়ে যখন ঘরে ফিরলাম, তখন রাত প্রায় 11টা বেজে গেছে। সারা শরীর যন্ত্রণায় চাবাচ্ছে। স্বামী খাটে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। আমাকে ঘরে ঢুকতে দেখে ল্যাপটপ বন্ধ করে আমার দিকে তাকালো। জুই এসে শুয়ে পড়ো, মুখটা অমন কালো করে আছো কেন? সে মৃদু গলায় জিজ্ঞেস করলো। আমি বিছানার এক কোণে বসে মাথা নিচু করে বললাম, আজকে খাওয়ার টেবিলে তুমি অমন করে না বললেই পারতে আম্মা,
কতটা রাগ করেছেন জানো? কালকে সকালে আমাকে কথা শোনাবে। স্বামী আমার পাশে এসে বলল হালকা করে, আমার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কেন কথা শোনাবেন? তুমি কি মানুষ নাও? ললিতা, রান খেতে পারলে তুমি কেন পারবে না? যে মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত পুরো পরিবারের জন্য রান্না করে, সে কি একটা মুরগির রান পাওনাদার নয়? কিন্তু আম্মা তো ভাববেন আমি তোমাকে ওনাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছি। আমি নিচু স্বরে বললাম, আম্মা যা ভাবার ভাবুক জয়। আমি জানি তুমি পড়াশোনা ছেড়ে কেবল এই সংসারটাকে ভালোবাসতেই চেয়েছ, কিন্তু সংসার মানে কেবল খাটুনি নয়। তোমারও তো কিছু অধিকার আছে। আমি যদি স্বামী হয়ে তোমার সেই অধিকারটুকু না দিতে পারি, তবে আমার এই চাকরির কোনো দরকার নেই। স্বামীর কথাগুলো শুনে চোখের কোণে জল চলে এলো। এই বাড়িতে শাশুড়ির অবহেলা আর কটু কথা সয়ে বেঁচে থাকার পেছনে কেবল আমার স্বামীর এই ভালোবাসাটুকুই একমাত্র জোর। কিন্তু আমি জানতাম আজকের ঘটনা এত সহজে শেষ হবে না। শাশুড়ি মা রাতের এই অপমান কিছুতেই হজম করবেন না। কাল সকালের সূর্যটা আমার জন্য নতুন কোনো অশান্তির বার্তা নিয়ে আসবে, তা আমি স্পষ্ট বুঝতে পারছি। সকাল 6:30টার মধ্যে বিছানা ছেড়ে নেমে পড়লাম। রান্নাঘরে গিয়ে হাত মুখ ধুয়ে যখন চায়ের কেটলিটা চুলায় বসালাম, তখনও বাড়ির বাকি সবাই ঘুমিয়ে। প্রতিদিনের অভ্যাস মতো আগে চা বানিয়ে থালা বাসনগুলো ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু বুকের ভেতর এক ধরনের অজানা ভয় খটখট করছিল। কাল রাতের ঘটনাটা যে শাশুড়ি মা এত সহজে ভুলে যাবেন না, তা আমার খুব ভালো করেই জানা ছিল। 7টা বাজতেই রান্নাঘরের দরজায় সাড়া পড়ল। তাকিয়ে দেখি শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, মুখটা গম্ভীর, চোখের কোণে এক ধরনের অবহেলা। আমি নিচু স্বরে বললাম, আম্মা চা দিচ্ছি, আপনি গিয়ে বসুন। উনি চায়ের কাপের দিকে না তাকিয়ে একদম ঠান্ডা গলায় বললেন, চা পরে খাওয়া যাবে, আগে বলো তো বৌমা, কাল রাতে আমার ছেলেকে কী কী গিলে খাওয়ালে যে সে নিজের মায়ের সাথে ওইভাবে কথা বলল? আমি ধুক করে উঠে বুকটা চেপে ধরে বললাম, আম্মা বিশ্বাস করুন, আমি ওনাকে কিছুই বলি নাই। উনি নিজে থেকে। আহা থামো, এত ঢং করতে হবে না। শাশুড়ি মা হাত উঁচিয়ে আমাকে থামিয়ে দিলেন। আমি তো আর নতুন দুনিয়া দেখছি না। কোনটা নিজের মনের ইচ্ছা আর কোনটা কারো শেখানো বলি, তা আমি ভালো করেই চিনি। ছোটবেলা থেকেই যে ছেলে মায়ের মুখের ওপর একটা কথাও বলেননি, সে আজ বউয়ের এক রানের জন্য মায়ের সামনে দাঁড়িয়ে গেল। কত বড় চাল তোমার, তাই না? কথাগুলো শোনার পর আমার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ার মতো অবস্থা হলো, কিন্তু আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। রান্নাঘরের দেওয়ালের দিকে তাকিয়ে ভাবলাম, এই বাড়িতে খাটুনির কোনো অভাব নেই, কিন্তু একটু ভুল বোঝাবুঝি হলেই সব অপমানের দায় আমার কাঁধে এসে পড়ে। ঠিক সেই মুহূর্তে ললিতা ডুলুডুলু